যে দলের কোনো নীতি আদর্শ নেই বা কোনো পরিকল্পনা নেই, তারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার দাবি, এরই মধ্যে ওই দলটির মুখোশ উন্মোচিত হয়েছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনীতে তিনি এইসব মন্তব্য করেন। জামায়াতের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, জামায়াতকে ভোট দিলে জান্নাতে যাবে বলে প্রলোভন দেখানো হচ্ছে, তবে ইহকালে কিভাবে চলবে সেই বিষয়ে কোনো বক্তব্য নেই। এ সময় তিনি জানান, ন্যায়ভিত্তিক এবং সাম্যের বাংলাদেশ গড়তে গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। বিএনপি নেতাকর্মীদের জ্ঞান এবং মেধাভিত্তিক রাজনীতির উপর জোর দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করতে বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মকর্তাদের আরও বেশি করে নির্বাচনী দায়িত্বে রাখতে ইসির কাছে দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা নেই জামায়াতের, ইসির উপর আস্থা রাখতে চায় দলটি। সকালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্দিষ্ট তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, তাই সেই তারিখ জানতে চায় জামায়াত। বিদ্যমান প্রশাসনের অবস্থান লেভেল প্লেইং ফিল্ডের পথে বাধা বলে দাবি তার। পরওয়ার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়নি। এ সময় বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার বিরোধিতাও করে জামায়াত। নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন, সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্য মূলত আজকে আমরা 6 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর ব্রিফ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরাসরি সেখানে চলে যাচ্ছে আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু আমাদের সঙ্গে আছেন। আমরা যেটা জেনেছি যে জামায়াতে ইসলামের ব্রিফিং হয়েছে, সেটি প্রসঙ্গে আমরা তার কাছ থেকে জানতে চাইব। মিতু, আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের গোলাম পরওয়ার তিনি কথা বলেছেন, তারা বলছেন দলের প্রতি, ইসির প্রতি তারা আস্থা রাখতে চান, কিন্তু তারপরেও তারা অনেক ধরনের অভিযোগ করেছেন। আর কি বলেছেন তারা? দেখুন, তারা যেই কথাটি বলছেন যে তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, জাতি অপেক্ষা করছে নির্বাচনের জন্য, তফসিলটি যেন দ্রুততম সময়ে ঘোষণা করে, এবং সেই দ্বিধা ভাঙতেই তারা নির্বাচন কমিশনের কাছে এসেছিল এবং বৈঠকে তারা জানতে চেয়েছিল যে তফসিল আসলে কবে ঘোষণা হতে যাচ্ছে। এটি গেল একটি বিষয়, এবং তারা বলেছে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা আছে, তবে বিদ্যমান প্রশাসনের যে অবস্থা, সেই অবস্থায় আসলে ঠিক সেভাবে আইন শৃঙ্খলাটি সেভাবে রক্ষা হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে না, এবং লেভেল প্লেইং ফিল্ডও তারা দেখতে পাচ্ছেন না। অবৈধ অস্ত্র উদ্ধারের যে উদ্যোগ, সেটিকেও তারা সন্তোষজনক দেখছেন না। তাই একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সকল পরিস্থিতির উন্নতি ঘটানোর তারা দাবি জানিয়েছেন। এছাড়া আজকে বিকেল 3টার দিকে নির্বাচন কমিশনের একটি বৈঠক রয়েছে সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে। সেখানে বৈঠক করে নির্বাচন কমিশন ঠিক করতে যাচ্ছে ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের চূড়ান্ত সংখ্যা। অর্থাৎ যেহেতু গতকালই নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি জানিয়েছেন যে নির্বাচনে যেহেতু গণভোট এবং সাধারণ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষের সংখ্যা। গতকালকে আমরা যে তারা ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কথা বলেছেন, ভোট কক্ষর সংখ্যা কি আসলে বাড়তে যাচ্ছে বা সেটা কি পরিমাণ মনে হচ্ছে যে বাড়ার ঘোষণায় কি আসবে বলে মনে হয় কিনা? দেখুন, সংখ্যাগত যে তথ্য সেটি আসলে তফসিল ঘোষণার পরেই নির্বাচন কমিশন জানাবে। আজকের বৈঠকে নির্বাচন কমিশন নিজেদের মধ্যেই একটি মেজারমেন্ট করে নেবে যে কি পরিমাণ ভোট কক্ষ এবং গোপন কক্ষ হতে চলেছে। যদি কোনো ভোট কক্ষে দেখা যায় সেখানে স্থান সংকুলন হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই একটি কক্ষেই অন্তত 2টি করে বুথ থাকবে, গোপন কক্ষ, যেখানে যে ভোটাররা ভোট দেবেন। অর্থাৎ
ভোটদান প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্যই এই উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর গতকাল যে নির্বাচন কমিশন সভাটি হয়েছিল সেই সভারই মুলতবি সভা আজকে রয়েছে, সেখানেও গণভোট সহ তফসিলের আগের শেষ মুহূর্তের বিষয়ে আলোচনা হবে। আরেকটি বিষয় যে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়টি, নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে তাদের মধ্য থেকেই যেন নিয়োগ দেওয়া হয়, শুধু নির্বাচন কমিশনের কর্মকর্তা নয়, বিশেষজ্ঞ সহ নির্বাচন সংস্কার কমিশন সহ বিভিন্ন রাজনৈতিক দল একাধিক পক্ষের দাবি রয়েছে যে নির্বাচনে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যেন অবশ্যই নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তার মধ্য থেকে নিয়োগ করা হয়। তবে অনেকটা অসমর্থিত সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে বিগত সময়ের মতো ডিসিরাই হতে যাচ্ছেন রিটার্নিং এবং ইওনোরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হতে যাচ্ছেন, যে বিষয়টির বিরোধিতা করছে নির্বাচন কমিশন কর্মকর্তারা। আজও তারা এসেছেন, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন, মাঠ পর্যায়ে থেকেও কর্মকর্তারা এসেছেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসলে যেদিন তফসিল ঘোষণা হবে সেদিনই জানিয়ে দেওয়া হবে। আমরা প্রশ্ন করেছিলাম নির্বাচন কমিশনের কাছে যে সেই সংখ্যাটি আসলে কেমন হতে পারে, ডিসিদের পক্ষ থেকে আসলে কি পরিমাণ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ হতে পারে বা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তার থেকেও আসলে রেশিওটা কেমন হতে পারে, সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে যেই কথাটি বলছিলাম অসমর্থিত যে ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি কেন বাদ পড়লো আসলে? আচ্ছা দেখুন, বেসরকারি ব্যাংক কর্মকর্তা থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের যে বিষয়টি সেটি নির্বাচন কমিশন বাদ করেছে। এই বিষয়ে একাধিক পক্ষের দাবি ছিল, বিএনপিরও দাবি ছিল। সংলাপে বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। তারা বলেছে বিভিন্ন মতাদর্শ বিশ্বাসী বিভিন্ন সংস্থা রয়েছে, তেমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম তারা বলেছে, কয়েকটি ব্যাংকের নামও বলেছে। এসব ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে যেন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা না হয়, কেননা সকলেরই বা সাধারণের একটি ধারণা রয়েছে এই সকল প্রতিষ্ঠান সংস্থায় যারা কর্মরত আছেন তারা একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করে, তাই তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে সেখানে ভোট গ্রহণটা ঠিক সুষ্ঠু হবে না, সেখানে আস্থার সংকট থাকবে এবং সেই দাবির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু এবং উৎসবমুখ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করবে বলে জানান উপদেষ্টা। বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে যেন বিদ্যুৎ থাকে সেটা নিশ্চিত করা হবে। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি পালনে বাধা নেই বলেও জানান তিনি। আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে, তাদের এই ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলছি যে প্রতিটা কেন্দ্রে যেন ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে। যদি কোনো কেন্দ্রে না থাকে, আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু 7:30 থেকে 4:30 পর্যন্ত, আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেড়ে গেছে। আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা তো করতে হবে। এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়, আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 10:30টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয় পোস্টার অপসারণ অভিযান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার সামগ্রী এবং বিলবোর্ড সরিয়ে ফেলা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে এখন থেকে দেয়াল লিখন এবং পোস্টার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারাই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া ব্যানার পোস্টার লাগিয়ে শহরকে নোংরা করবে তাদেরকে এই আইনের আওতায় আনা হবে। রাস্তার পাশে দাঁড়ায় ব্যানার দিয়ে গুছে, দ্যাট ইজ গুড থিং, ইট ইজ নট ব্যাড। কিন্তু পোস্টার লাগাবে কেন? রাস্তা ব্লক করবে কেন? রাস্তার মধ্যে করবে কেন? পরিবেশ খুব খারাপ দেখা যায়, আর পরিবেশটাও ভালো দেখা যায় না। পরিষ্কার থাকলে ভালো ঢাকা শহর। আমরা চাই ক্লিন শহর চাই। কেন আমি ব্যানার ফেস্টুনে কিছু পরে থাকবো? একটা ঝড় তুফান হইলে একজন পথচারী আসতেছে রাস্তা পার হয়ে, তার মাথার উপর একটা ব্যানার পড়বে বা একটা ফেস্টুন পড়বে,
তখন সে অ্যাক্সিডেন্ট করবে। আমরা এখানে রাজনৈতিক ব্যানার বা অন্য কোনো ব্যানারকে সেগ্রিগেট করছি না। আমাদের আইন এবং বিধিমালাতে যেভাবে বলা আছে, আমাদের অনুমোদিত জায়গা ছাড়া আর কোথাও ব্যানার, পোস্টার, লিফলেট, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন কোনো কিছু লাগানোর কোনো কথা না। সো আমরা ওই পদ্ধতি অনুসরণ করেই আমরা কিন্তু অপসারণ করছি। গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর শনির আখড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আরো জানাতে শনির আখড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিজা দাওলা। নাফিজা, এই যে গ্যাসের সংকট নিরসনের দাবিতে রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করলেন, কেন করলেন, কি পর্যায়ে তারা এই পর্যায়ে এসছেন এবং ভোগান্তিটা জানতে চাই। দুটি প্রশ্ন আপনার কাছে আবার। শুধু শনি একটা না, আমি বলবো যাত্রাবাড়ির পর থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ যে ওয়ার্ডগুলো হয়েছে সেই ওয়ার্ডগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কিছুটা এই জনসেবা বা জনসেবাগুলো থাকে, গ্যাস, পানি, সেগুলো থেকে বঞ্চিত হয়ে আসছে এবং কিছুটা বলা চলে যে প্রায় 1 বছর ধরে এখানে গ্যাসের প্রচুর সংকট। একই সাথে এই এলাকাবাসীকে গ্যাস না পাওয়ার পরেও কিন্তু তাকে যে সার্ভিস চার্জটি আছে মাস শেষে, সেই সার্ভিস চার্জটি দিতে হচ্ছে এবং একই সাথে সে যখন বিকল্প চুলা হিসেবে ইনজেকশন বা অন্যান্য কিছু ব্যবহার করছে, সেই বাড়তি টাকাটাও তাকে ভরতে হচ্ছে। সেই ক্ষেত্র থেকেই আসলে আজকে এই শনি একটার যারা বাসিন্দা আছেন তারা এই রাস্তাটি অবরোধ করেছে এবং এটি কিন্তু এই শনি একটা বা যাত্রাবাড়ি এলাকায় নতুন কোনো ঘটনা না। আপনি যদি 5 আগস্টের আগে থেকে দেখেন বা তারও আগে যদি আমরা চলে যাই 2007-8-এর দিকে, তখনও কিন্তু আমরা দেখেছি ওখানে পানি আন্দোলন, গ্যাসের আন্দোলনের জন্য সবসময় এই এলাকার মানুষরা রাস্তাটা অবরোধ করে রাখে, কারণ এটি ছাড়া তারা আর কোনো বিকল্প উপায়ও পায় না। কারণ আজকে সকালেই তারা রায়েরবাগে যে তিতাস গ্যাস অফিস ছিল সেখানে তারা তাদের দাবিটা নিয়ে এসছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষরা কিন্তু সেই তাদের যে ভোগান্তি, দুর্ভোগের কথা তারা কিন্তু কর্তৃপক্ষকে জানিয়েছে। আমি যতটুকু জানি আপনিও শনির আখড়ার একজন বাসিন্দা, সেটি জানতে চাই যে এই যে তারা এই পথে নেমেছেন, এর আগ পর্যন্ত তারা কর্তৃপক্ষের সাথে কতবার যোগাযোগ করেছেন? তারা নিশ্চয়ই কোনো সাড়া পাননি, বা কি কর্তৃপক্ষ তাদের কোনো জবাব দিয়েছিল কিনা? একই সাথে দেখুন, রায়েরবাগ তিতাস গ্যাস অফিস পুরোটা এই অঞ্চলটি দেখভালের দায়িত্বে আছে। সেখানে লিখিতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের কথা বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মাস ধরেই বলা চলে যে এখানে কিন্তু অবৈধ গ্যাস লাইনের একটি সংযোগ নেওয়া হচ্ছে, যার কারণে প্রকৃত যারা গ্যাস লাইন নিয়ে এসেছে তারা দুর্ভোগে পড়েছে। সেই প্রেক্ষাপটেই আসলে এই এলাকার মানুষরা এই রাস্তা অবরোধে ছাড়া বিকল্প কোনো অবস্থা পাচ্ছে না যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। সেই জায়গার সেই ক্ষোভ থেকেই এই এলাকার মানুষরা আসলে এই বিকল্প পথ বেছে নিয়েছে তাদের দাবি আদায়ের। নিশ্চয়ই। নাফিজা দৌলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। জুলাই অভ্যুত্থান দমনে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে বিভিন্ন কারাগার থেকে আনা হয় তাদের। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর মধ্যে আনিসুল হক, ইনু এবং পলকের বিরুদ্ধে আলাদা আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। গত 15 অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল 1। আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে, তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। এরপর তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালতে দাঁড়িয়ে
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আল্লাহর পরেই আদালতকে সম্মান করেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার বিচারিক এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ করেন। এই বিচার মানেন না বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে বিচারে অভ্যন্তরীণ বন্দোবস্ত রয়েছে বলে দাবি করেন ফজলুর রহমান। প্রসিকিউশন প্রসঙ্গেও অবমাননাকর মন্তব্য করেন জ্যেষ্ঠ এই আইনজীবী। এই কারণে গত 26 নভেম্বর আদালত অবমাননার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর পরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই সংক্রান্ত ব্যাখ্যা দিতে তলব করা হয়। আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না। এই ধরনের কমেন্ট উনি করেছেন। সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে 2 থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি হয়। এসব বন্ধের উদ্যোগ নেয়ার কারণেই বিদেশি কোম্পানির কাছে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন নৌ, শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের 1 বছরের কার্যক্রম এবং অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অতীতে চট্টগ্রামের মেয়রদের সিটির চেয়ে বন্দরের দিকে নজর বেশি ছিল। বিগত 15 থেকে 16 বছর শ্রমিক নিপীড়নের কোনো বিহিত করা হয়নি। মালিক শ্রমিক সুসম্পর্ক তৈরিতে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। নির্বাচন সময় মতো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় নিয়মিত পানি না থাকলেও দক্ষিণ চট্টগ্রামের ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পে গ্রাহক পাচ্ছে না ওয়াসা। দিনে 6 কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা থাকলেও চাহিদা কম থাকায় উৎপাদন হচ্ছে মাত্র 25 লাখ লিটার। সংশ্লিষ্টদের মতে, যথাযথ সমীক্ষা ছাড়া প্রকল্প শুরু করায় 2 বছরেও এটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারেনি। 2016 সালে বোয়ালখালীর ভান্ডালজুড়িতে পানি সরবরাহের জন্য প্রকল্প নেয় চট্টগ্রাম ওয়াসা। এতে আনোয়ারা, কর্ণফুলী, বোয়ালখালী ও পটিয়া পৌরসভার প্রায় 10,000 মানুষকে পানি দেওয়ার পরিকল্পনা ছিল। এছাড়াও সিইউএফএল, কাফকো, কোরিয়ান এফিজেড সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও পানি সরবরাহের কথা ছিল। 2023 সালে শুরু হয় পানি সরবরাহের কাজ। এরই মধ্যে প্রায় 133 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। কিন্তু নানা প্রচারণা সত্ত্বেও 2 বছরেও ওয়াসা কাঙ্ক্ষিত গ্রাহক পায়নি। ওয়াসার কর্মকর্তারা জানান, এ পর্যন্ত লক্ষ্যের মাত্র 30% সংযোগ দেয়া হয়েছে। প্রতিদিন 6 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে মাত্র 40 লাখ লিটার। এই প্রকল্পের আওতায় আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটার ক্ষমতা 6 কোটি লিটার, তারপরে আমরা প্রায় 130 কিলোমিটার পাইপলাইন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সহ আর 2টা জায়গায় 2টা উপজেলাতে আমরা কাভারেজের জন্য 2টা রিজার্ভার করছি। 13টি শিল্প প্রতিষ্ঠান পানি নেয়ার আগ্রহ দেখালেও কাজ শেষের পর কেবল সিইউএফএল ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের সাড়া মেলেনি। আর এখানে তো আমাদের একটা পেমেন্টের প্রশ্ন আসে যে আমাদের এখানে তো আমাদের পানির একটা দর আছে যে আমরা যে পানিটা দিব এটা 18 টাকা করে আপনার পার 1000 লিটার। তো এই কারণে কিছু লোকজন এখনও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও যে পুরো এলাকাগুলোতে কিন্তু তারা যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে, আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে। এটা একটু টাইম লাগবে। প্রকল্প গ্রহণে সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় অপচয় বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। 2000 কোটি টাকার এই পুরো টাকাটাই ঋণের অর্থে এই প্রকল্পটি সম্পন্ন করা হয়েছে এবং এই পুরো ঋণটি ওয়াসাকে পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধ করার জন্য চট্টগ্রামে যে রেভিনিউ আয় হয় সেখান থেকে এটা পরিশোধ করা ছাড়া ওয়াসার পক্ষে বিকল্প কিছু নাই। শুরুতে 1036 কোটি টাকায় অনুমোদিত এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়ায় 1994 কোটি টাকায়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই প্রকল্প সংশ্লিষ্টরা এই যে প্রকল্পটি আসলে ভেস্তে যাচ্ছে, এই প্রসঙ্গে তাদের বক্তব্য কি?
যারা আসলে ভোক্তা নিয়ে কথা বলেন, ভোক্তা নিয়ে কাজ করেন, তারা যেটি বলছেন সেটি হচ্ছে আসলে সরকারের এই যে বড় বড় মেগা প্রকল্পগুলো তারা নেওয়ার সময় নিয়েছেন, সেটি আসলে জনগণের জন্য কতটা কাজে আসবে, কতটা গ্রাহক বান্ধব হবে, সেই বিষয়গুলোকে আসলে আমলে না নিয়ে হুট করে প্রকল্প করে ফেলার ফলেই আসলে সেই প্রকল্পগুলো আসলে এখন এই মুহূর্তে মুক্তব্যে পড়ছে। আপনি জানেন যে চট্টগ্রাম ওয়াসার মহানগরীর যে সমস্ত প্রায় 70 লক্ষ বাসিন্দা যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন এলাকায় এখনও পর্যন্ত আমরা জানি যে স্বাধীনতার এত বছর পরও অসংখ্য জায়গায় এখনও পর্যন্ত পানির লাইন স্থাপন করা হয়নি। ফলে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী যে ভান্ডারজুড়ি এলাকায় সেখানে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং যেটি ইতিমধ্যে সেটি গত জুন মাস থেকে সেটি পানি সরবরাহের যে কাজটি শুরু করেছে, যেহেতু শুরুতেই বলা হচ্ছিল যে আসলে সেখানকার মানুষজনের সঙ্গে আলাপ না করে এবং যারা এক্সপার্ট রয়েছেন নানাভাবে কাজ করেন যারা, তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে এই প্রকল্পটি গ্রহণ করার ফলে যে 1000 কোটি টাকার যে প্রকল্প সেটি আসলে এখন যে লক্ষ্যে করা হয়েছিল সেটি বাস্তবায়িত হচ্ছে না। আমরা এই প্রতিবেদনে শুনেছিলাম যে আসলে আপনি জানেন যে আমাদের দেশের মানুষজন টাকা পয়সা দিয়ে খুব বেশি সেবা নিতে খুব বেশি আগ্রহী নয়। ঠিক একইভাবে চট্টগ্রাম ওয়াসার ভান্ডারজুড়িতে যে প্রকল্পটি গ্রহণ করেছে সেখান থেকে যদি পানি নিতে হয় সেক্ষেত্রে আসলে আর্থিক একটি ব্যাপার আছে, অর্থাৎ বিল পরিশোধ করতে হবে এবং সেই কারণেও আমরা দেখছি আসলে সেখানকার মানুষের আমরা তো জানি যে চট্টগ্রাম নগরীর অনেক জায়গায় তো পানির সংকট রয়েছে, সেক্ষেত্রেও এই প্রকল্পটি যতটুকুই উৎপাদন হচ্ছে সেটিও কেন কাজে আসছে না? আমি সেটি বলছিলাম আসলে যে অন্তত 10,000 গ্রাহককে পানি দেওয়ার যে লক্ষ্য নিয়ে প্রকল্পটি শুরু করেছিল, সেই 10,000 মানুষের সবার কাছে যেতে না পারলো সেটি যদি তার এলাকায় যদি জনমত যাচাই করতেন যে আসলে এই ধরনের পানি তারা চান কিনা, সেটি যদি আগে যাচাই বাছাই করা হতো তাহলে হয়তো এই সংকটটি হতো না। আমরা জানি যে প্রতিদিন প্রায় 6 কোটি লিটার পানি সেই ভান্ডারজুড়ি পানি শোধনাগার থেকে উৎপাদন হওয়ার কথা। যেহেতু তারা গ্রাহক পাচ্ছেন না, গ্রাহক এখনো সংকট রয়েছে, সেই কারণে আমরা দেখছি বর্তমানে প্রতিদিন 40 কোটি লিটার পানি। আপনার উত্তর আমরা পেয়েছি হাসান, এটা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশেই মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, যে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, কি জানা গেছে এই প্রসঙ্গে? এটি কি ধরনের হত্যাকাণ্ড, কোনো ক্লু পাওয়া গেছে কিনা, বা পুলিশ কি বলছে কেন আসলে এই ধরনের হত্যাকাণ্ড ঘটলো? মমিতা, এখন পর্যন্ত আসলে যতটুকু জানা গেছে যে এটা আসলে মর্মান্তিক হত্যাকাণ্ড। তার কারণ হচ্ছে যে এই যে মেয়ে, সে 9ম শ্রেণীর শিক্ষার্থী এবং মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী, এবং আজকে এই নাফিজা নামের যে শিক্ষার্থীটি যাকে হত্যা করা হয়েছে তার আজকে শেষ বার্ষিক পরীক্ষা ছিল এবং সকালবেলায় মা এবং মেয়ে সকালের যে পরীক্ষা এবং যে গৃহ রাজধানীর একটি স্বনামধন্য ইংলিশ এখানকার যে সিসি ক্যামেরার ফুটেজ আছে সেই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এর মধ্যে করা হয়েছে। সেই সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে যেটি দেখা গেছে যে 7:52 এই সেই যে ফ্ল্যাটটি আছে পরে 9:36 সেই গৃহকর্মী ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে যায়। এখানে বেশ কিছু বিষয় আছে, সেটি হচ্ছে যে গৃহকর্মী যখন ভেতরে প্রবেশ করেছে অর্থাৎ ফ্ল্যাটে প্রবেশ করেছে তখন সে বোরকা পরিহিত ছিলেন, কিন্তু যখন সে ঘর থেকে বের হয়েছে তখন সেই যে নাফিসা যে স্কুলে যাওয়ার জন্য পরীক্ষা যাওয়ার জন্য যার প্রস্তুতি ছিল তার যে স্কুল ড্রেস এবং তার কেটস সেটি পরে সেই গৃহকর্মী সে বের হয়ে যায়। এরপরে 10টার পরপরই আসলে এখানে যে একটি হত্যাকাণ্ড হয়েছে সেই খবরটি আসলে পাওয়া যায়। এরপরে পুলিশ আছে, পুলিশ যেটি আমাদেরকে যেটি বলছে যে ভেতরে ধস্তাধস্তি এবং তছনছ করার আলামত তারা আসলে পেয়েছে এবং প্রাথমিকভাবে আসলে ধারণা করা হচ্ছে যে গৃহকর্মী সেই এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে এবং সেটিকে ধরেই পুলিশ এর মধ্যে তাদের যে তদন্ত সেই তদন্ত করছে এবং ভেতর থেকে ফ্ল্যাটের ভেতর থেকে যে আলামত সেই আলামতগুলো সংগ্রহ করেছে। আমরা এখন পর্যন্ত যেটি আসলে জানতে পেরেছি যে গৃহকর্মী তার নাম আয়শা এবং 4 দিন আগে মূলত সে এই বাসাটিতে কাজে যোগ দেয় এবং আজকে সে সকালবেলা এসেছিল। যে বাসার ভেতরে কোনো জিনিসপত্র কি খোয়া গেছে?
দেখুন, এখন কিন্তু আসলে পুলিশ সেটি তদন্ত করছে, যেটি আমি আপনাকে আসলে বলছিলাম। আমরা এই বিষয়টি আসলে জানার চেষ্টা করেছিলাম যে এটি কি আসলে পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড না লুটপাটের জন্য এই হত্যাকাণ্ডটি আসলে করা হয়েছে। পুলিশ আমাদেরকে যেটি আসলে বলেছে যে ভেতরে ধস্তাধস্তির তারা আলামত পেয়েছে এবং তছনছ করার বিষয় পেয়েছে। তো এখন পুলিশ তদন্ত করছে যে ভেতরে আসলে কি ধরনের আলামত ছিল, যে জিনিসপত্র ছিল এবং কি কি জিনিস সেখান থেকে খোয়া গেছে, এবং শুধুমাত্র কি আসলে এই জিনিসপত্র লুটপাট করার জন্য বা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই হত্যাকাণ্ডটি আসলে ঘটেছে কিনা। তবে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি কিন্তু আসলে এই এলাকায় কিন্তু আসলে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এবং আপনাকে একটু বলে রাখি যে অ্যাপার্টমেন্টটিতে এই ঘটনাটি ঘটেছে খুবই নিরাপত্তা বেষ্টিত একটি অ্যাপার্টমেন্ট, এবং বেশ বলা যায় যে একেবারে নিরাপত্তার মধ্যেই ঘটনাটি ঘটেছে। আদিলুর, আপনি নিশ্চয়ই এই বিস্তারিত তথ্য জানবেন, মামলা হবে কিনা বা বিস্তারিত পরিবারের বক্তব্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা বাকিটা জানবো আপনার কাছ থেকে। মানসিক এবং শারীরিক অক্ষমতা দেখিয়ে সিলেটের সরকারি চাকরি থেকে আগাম অবসর চাইছেন অনেক চাকরিজীবী। গত 2 বছরে বিভিন্ন স্তরের শতাধিক আগাম অবসরের আবেদন জমা পড়েছে। বিশিষ্টজনরা বলছেন বিদেশে স্থায়ী হওয়া, পদোন্নতির সুযোগ কমে যাওয়া সহ চাকরির প্রতি অনাস্থা থেকেই বাড়ছে এই প্রবণতা। সরকারি চাকরিতে 25 বছর পর স্বেচ্ছা অবসরের সুযোগ রয়েছে, কিন্তু এর আগে চাকরি ছাড়তে চাইলে দরকার হয় শারীরিক বা মানসিক অক্ষমতার প্রমাণপত্র। সিলেটে 2022 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন দপ্তরের 110 জন আগাম অবসরের আবেদন করেছেন। এর মধ্যে 2024 সালে করেছেন 52 জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ, শিক্ষক সহ অন্য দপ্তরের চাকরিজীবীরা। 2022 সালে 16 জনকে অক্ষম ঘোষণা করা হয়েছিল বিভিন্ন শারীরিক মানসিক কারণে। 23 সালে করা হয়েছিল 15 জন এবং 24 সালে করা হয়েছিল 25 জনকে। প্রার্থীর আবেদনে উল্লেখিত অক্ষমতা সঠিক কিনা তা যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ধরন অনুযায়ী গঠন করা হয় মেডিকেল বোর্ড। অ্যাপ্লিকেশনের ধরন অনুসারে আসলে ওনাকে আমরা কিভাবে ওনার যে শারীরিক যে সমস্যা অথবা মানসিক যে সমস্যা, কোন কোন বিভাগের ডক্টরদের অথবা প্রফেসরদের মতামত লাগবে, ওই ভিত্তিতে আমরা কমিটি করি। এমন অবসরের কারণ হিসেবে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা, পদোন্নতির সুযোগ কমে যাওয়া এবং ব্যক্তিগত ব্যবসা কিংবা বিনিয়োগে আর্থিক নিরাপত্তা খুঁজে নেওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। যেখানে অলরেডি জনবল কম প্রতিষ্ঠানগুলোতে, তো সেই সমস্ত ক্ষেত্রে যখন কেউ আর্লি রিটায়ারমেন্টে যাচ্ছেন, এটা তো সেবা কেয়ার গিভিংয়ের সেবাদানের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হচ্ছে। যারা অন্যায়ভাবে বা অবৈধভাবে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে জালিয়াতির মাধ্যমে তারা আবেদন করে থাকেন, যেগুলো আবার অনুমোদিত হয় না, সেটা তো নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। ভুয়া কাগজপত্র তৈরি করে কেউ যেন এই সুযোগ নিতে না পারে, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল, পটুয়াখালী এবং চাঁদপুর মুক্ত দিবস আজ নানা আয়োজনে দিনটি স্মরণ করছে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন। সকালে বরিশাল নগরী সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দোয়ার আয়োজন করেন মুক্তিযোদ্ধারা। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়। 1971 সালের এই দিনে মুক্ত হয় খাগড়াছড়ির রামগড়। হানাদার মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে হয় আলোচনা সভা। রামগড়ের বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। এদিকে 71 সালের 7 ডিসেম্বরই মুক্তিযোদ্ধাদের আক্রমণে পটুয়াখালীতে কোণঠাসা হয়ে পড়ে হানাদার বাহিনী। 8 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শহীদ আলাউদ্দিন শিশু পার্কে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় উল্লাস করেন। চাঁদপুরে 36 ঘন্টা চূড়ান্ত লড়াইয়ে এই দিনে জেলার হাজীগঞ্জ এবং চাঁদপুর শহর হানাদার মুক্ত হয়। হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেকে বসেছে শীত। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, হেমন্তের শেষ দিকে উত্তরের এই জনপদে সন্ধ্যার পর থেকে ছড়ছে ঘন কুয়াশা, যা থেকে পরদিন সকাল পর্যন্ত হিমালয়ের কাছাকাছি হওয়ায় কুয়াশার দাপটের সঙ্গে যুক্ত হচ্ছে উত্তরের হিমেল বাতাস। এই কারণে বাড়ছে শীতের তীব্রতা, তবে রোদ থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়ে। এদিকে মেহেরপুরে দিন দিন বাড়ছে শীতের দাপট। তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। শীতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষের। সারাদিনে ইনকাম যা হয় তা নিয়ে চলে যাই, আবার সন্ধ্যাবেলা অনেক ঠান্ডার জন্য আমি পাইনি, ঠান্ডা আমি চলছি। 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে 42%। এছাড়া ঋণ পরিশোধের চাপ দ্রুত বৃদ্ধি পাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। সম্প্রতি বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট প্রতিবেদন 2025-এ এইসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয় 2024 সালের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল $10,448 কোটি।
5 বছর আগে অর্থাৎ 2020 সালে এর পরিমাণ ছিল $7,355 কোটি। এদিকে সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া বিদেশি ঋণ শোধের পরিমাণও দ্বিগুণ হয়েছে। 2020 সালে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ এবং আসল হিসেবে $373 কোটি পরিশোধ করতে হয়েছিল। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় $735 কোটি। এই ছিল বিরতির সংবাদ দুপুরে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।